অক্টোবরের ধর্মঘট রাশিয়ার বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। 1905 খ্রিস্টাব্দে ঘটনাটা ঘটেছিল। এর আগে আমরা দেখেছিলাম যে চরমপন্থী কিছু দল গড়ে উঠেছে রাশিয়াতে এবং তারা জারের বিরুদ্ধে পরিকল্পনা করছে বিদ্রোহ করার জন্য। একসময় এই চরমপন্থী দলগুলো শ্রমিকদের সাথে নিয়ে বিদ্রোহে উঠে এলে তখন বিদ্রোহকে দমন করা হয় জারের নেতৃত্বে। জারের যিনি প্রধান ছিলেন তার নেতৃত্বে তিনি বিদ্রোহ দমন করলেন। সেই সময় বিদ্রোহ গোষ্ঠীকে দমন করা হলেও কিছুদিনের জন্য রাশিয়া শান্ত হলো, ভাবলো যেন ঝড় থেমে গেছে। কিন্তু ঝড় থামার পরও ঝড় থামার যে পূর্বাভাস সেটা ঠিক বোঝা যাচ্ছিল যে ঝড়ের আগের পূর্বাভাসের মতোই আরেকটা ঝড় উঠতে চলেছে। রাশিয়াতে যখন এরকম পরিস্থিতি, তখন শ্রমিকরা নিজেরাই কোনো চরমপন্থী দল ছাড়াই বিদ্রোহে নামল। তারা মালিক শ্রেণীর বিরুদ্ধে বা রাশিয়ার ধনী শ্রেণীর বিরুদ্ধে তারা বিদ্রোহে নামল 1905 খ্রিস্টাব্দের প্রথম দিকে, জানুয়ারি মাসের দিকে। সালটা মোটামুটি তারিখটা যদি ধরা হয় তো জানুয়ারির 5 তারিখ। এই দিন তারা রাজপ্রাসাদের সামনে ঘেরাও করলো, জারের রাজপ্রাসাদের সামনে, এবং সেখানে গিয়ে তারা দাবি করলো যে মালিক শ্রেণীর অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। মালিকরা তাদেরকে ভীষণভাবে অত্যাচারিত করে, তারা মালিকদের দ্বারা ভীষণভাবে অত্যাচারিত হয় এবং তাদেরকে মালিকরা প্রচুর অত্যাচার করে। মূল্য বা বেতন সেভাবে দেয় না, সেই সঙ্গে অতিরিক্ত পরিমাণ খাটিয়ে নেয়। তো 8 ঘন্টা কাজের দাবিতে এবং সমস্ত রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধার দাবিতে শ্রমিক শ্রেণী বিদ্রোহ করে। তারা জারের রাজপ্রাসাদের সামনে যায় এবং রাজপ্রাসাদের সামনে গিয়ে তারা দাবি করে যে যদি আমাদেরকে সেই ধরনের কিছু সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে তারা এই জারের রাজপ্রাসাদের সামনেই প্রাণত্যাগ করবে। এবং সে সময় রাশিয়াতে অনেকটা দুর্ভিক্ষের মতো আকার চলছিল। শ্রমিক শ্রেণী ঠিকঠাক খেতে পাচ্ছিল না, তাদের অর্থনৈতিক অবস্থাও দুর্বল হয়েছিল প্রচুর। তো এই অবস্থায় শ্রমিকরা ধর্মঘট করে। শ্রমিকদের ধর্মঘট জারের কানে পৌঁছায় এবং জার এই ধর্মঘটকে ঠিক চোখে দেখে না। তিনি ওই ক্ষুধার্ত শ্রমিকদের কথাগুলোকে বিদ্রোহ বলেই মনে করেছিল এবং তাদের ঔদ্ধত্য ভেবে তিনি আদেশ দেন তার সেনাবাহিনীকে যে তাদের উপর গুলিবর্ষণ করতে। এই সময় গুলিবর্ষণের হার এতটাই বেশি ছিল যে অনেক শ্রমিক মারা গিয়েছিলেন সেদিন। শ্রমিকের সংখ্যা এতটাই বেশি ছিল যে মনে করা হয় সেই সময় কিছু ধনিক সম্প্রদায় এবং কিছু মালিক সম্প্রদায় তারাও এই ঘটনার নিন্দা করেছিলেন। কিছু কিছু ধনিক সম্প্রদায় শ্রমিকদের পক্ষে গিয়ে চরমপন্থী দলের সাথে যোগ দেয় এবং তারা বিদ্রোহে সমানভাবে সামিল হয়। ঘটনাটা যখন এই পর্যায়ে পৌঁছায়, জার তখন কি করেন, বিদ্রোহকে আরও দমন করার জন্য এগিয়ে আসেন। শ্রমিকরাও পিছু হটে না, তারা আরও অন্যান্য দাবি দাবা নিয়ে বিদ্রোহ করতে শুরু করে। এইরকমই 1905 খ্রিস্টাব্দের 2 অক্টোবর অত্যাচারিত শ্রমিক শ্রেণী রাশিয়ার রাজধানী মস্কোর ছাপাখানা থেকে একটা ইশতেহার প্রকাশ করলো। তাতে বলা হলো যতক্ষণ না বেতন বাড়ানো হয় আর কাজের সময় কমানো হয় ততক্ষণ পর্যন্ত রাশিয়ার ছাপাখানার বা মস্কোর ছাপাখানার শ্রমিকগণ বিদ্রোহ চালিয়ে যাবে। ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী শিল্প শহর সেন্ট পিটসবার্গের শ্রমিকগণ এটাকে সমর্থন জানান এবং তারাও বিদ্রোহে সামিল হন। ছাপাখানার থেকে ধীরে ধীরে বিদ্রোহটা ফলওয়ালা, সবজিওয়ালা, পনিরওয়ালা বিভিন্ন সাধারণ শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। বিদ্রোহ যখন এইভাবে ছড়িয়ে পড়তে থাকে তখন কিছু বুদ্ধিজীবী সম্প্রদায় এবং বুর্জোয়া শ্রেণী ওই বিদ্রোহতে যোগদান করে। ঘটনাটা এত দূরে ছড়িয়ে পড়ে যাতে করে বিভিন্ন যানবাহন যারা চালাতো, পোস্ট অফিস, এছাড়া বিভিন্ন সরকারি ক্ষেত্র, একই সঙ্গে রেলপথ এবং রেলপথের কর্মীরাও বিদ্রোহে সামিল হন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে জার এই বিদ্রোহের জন্য তিনি আলোচনায় রাজি হন। কৃষক শ্রেণী এই বিদ্রোহতে সরাসরি যোগ না দিলেও তারা এই বিদ্রোহের প্রভাব অনুভব করে। জারেরও খানিকটা অস্বস্তি বোধ হয় এবং তিনি আলোচনায় রাজি হন। আলোচনা শুরু হয় এবং 31 অক্টোবর ডুমা অর্থাৎ রাশিয়ার পার্লামেন্ট, যেখান থেকে আইন তৈরি হয়, সেই ডুমাতে তিনি সভা ডাকেন এবং জনগণের প্রতিনিধি থেকে তিনি আইন তৈরি করার অধিকার দেন এবং কিছু সুবিধাও তিনি ঘোষণা করেন।
চরমপন্থীরা এই ঘোষণাটাকে খুব একটা মেনে নিতে পারেননি, কারণ এর আগে জার যা কিছু ঘোষণা করেছিলেন জারের সমস্ত ঘোষণাই কিন্তু কার্যকরী হয়নি। ফলে চরমপন্থীগণ এর বিরুদ্ধেও কথা বলেন। জার চরমপন্থী বিদ্রোহদের দমন করার জন্য একটা বিশেষ কমিটি গঠন করেন, নাম দেন পোগ্রোম। এই পোগ্রোম যে সমিতি, সেই সমিতি যারা বিদ্রোহী শ্রমিক বা চরমপন্থী নেতা তাদেরকে গুপ্ত হত্যা করত। এই গুপ্ত হত্যা রোধ করার জন্য শ্রমিক শ্রেণী একটি সামাজিক সংগঠন চালু করেন এবং জার খবর পেয়ে সেই সংগঠনটি বন্ধ করেন। ফলে শ্রমিক শ্রেণী আরও ক্ষুদ্র হয়ে ওঠে, তারা বিদ্রোহের ডাক দেয় আবার, এবং এই সময় এই বিদ্রোহে তাদের সঙ্গে সেনাবাহিনীর কিছু অংশ যোগদান করবে পরবর্তীকালে, এবং বিদ্রোহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এভাবেই রাশিয়ার যে বিদ্রোহ সেটা ক্রম অগ্রগতির পথে এগিয়ে যাবে।